আপনারা শুনছেন দ্য স্পিরিটস ডায়েরি। তো বন্ধুরা, আমি তোমাদের বন্ধু সপ্তর্ষি মহাকাল দ্য আলটিমেট গাইড চ্যানেলের অন্তর্গত দ্য স্পিরিটস ডায়েরি এপিসোড নাম্বার 3 অর্থাৎ থার্ড এপিসোড নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেছি। তবে আজকের যে ঘটনাটা তোমাদের শোনাতে চলেছি, এই ঘটনাটা একটু অন্য রকমের। এই ঘটনাটা আমাকে বাই মেইল সেন্ড করেছে সোনারপুর থেকে রাকেশ সাউ। রাকেশ আমাকে লিখছে, দাদা, তোমাদের স্পিরিটস ডায়েরির 2টো এপিসোডই আমি শুনেছি ভালো করে, আমার বেশ ভালো লেগেছে। তো আমি ভাবলাম যে আমার জীবনে ঘটে যাওয়া একটি সত্য ভৌতিক ঘটনা তোমাকে যদি একটু পাঠাই আর তুমি যদি নিজের মতো একটু গুছিয়ে নিয়ে বলো, তাহলে আমার খুব ভালো লাগবে। তো রাকেশের সাথে ঘটে যাওয়া যে ঘটনাটা আমি যখন শুনলাম, মানে বলতে পারো যখন পড়লাম, তখন আমার নিজেরই গায়ে কাঁটা দিয়ে উঠেছিল। আজকের ঘটনাটা একটা অন্য ধরনের পরিবেশ তৈরি করতে চলেছে। তো আর দেরি না করে জাস্ট কানে ইয়ারফোন ইনপ্লাগ করে নিয়ে রুমের সমস্ত লাইটস অফ করে দিয়ে চুপচাপ চোখ বন্ধ করে আমাদের সাথে সামিল হয়ে যাও এই হরিবল জার্নিতে। তো রাকেশ আমাকে যেটা বলেছে, তখন আমি কলকাতার ওয়ান অফ দ্য মোস্ট রেপিউটেড বিপিও অর্থাৎ কল সেন্টারে জব করতাম। আর আগেই বলে রাখি, আমাদের যে অফিস ফ্লোর দুটো ছিল, সে দুটো এন্টায়ার বিল্ডিংয়ের 7th অ্যান্ড 8th ফ্লোর জুড়ে। আর আমাদের যে সেই 26 জনের ব্যাচটা ছিল, তো সেখানে প্রত্যেকের সাথে প্রত্যেকের এত ভালো বন্ডিং ছিল যেন মনে হতো আমরা প্রত্যেকের খুবই কাছের। আর এটা দেখে আমাদের যারা সিনিয়র্স ছিলেন, অর্থাৎ টিএল এটিএলস, এনারা যারা ছিলেন, তারা খুব মশকরা করেই মাঝে মাঝে আমাদের বলতেন, এক মায়ের 26 জন ছেলে। তো যাই হোক, বেশ হৈ হৈ করে আনন্দের সাথে আমরা দিন কাটাচ্ছিলাম। আর আমাদের যেহেতু রোটেশনাল শিফটিং ছিল, তাই শরীরে ধকলও বেশ ভালোই যেত। কিন্তু ওই সুন্দর একটা ওয়ার্ক কালচার আর আনন্দের পরিবেশের মধ্যে এটা বুঝতেই পারতাম না। এরকম করে বেশ কয়েকদিন কেটে যাওয়ার পরে একদিন আমার কোইন্সিডেন্টলি নাইট শিফটই পড়েছে। আর কোনো একটা বিশেষ কারণটা এখন বলছি না, তো একটা পার্সোনাল কাজের জন্য আমার অফিস যেতে একটু লেট হয়ে গেছিল। কিন্তু সেদিন ঘুম থেকে উঠেই দেখলাম পরিবেশটা বেশ সুন্দর একটা পরিবেশ। সূর্যটা যেন বেশ হাসি খুশি মুখ নিয়েই উঠেছে। আমি চায়ের পেয়ালাটা হাতে নিয়ে জানালার ধারে যখন গিয়ে দাঁড়ালাম, আর আকাশের সেই মৃদুমন্দ একটা বাতাস যেন আমাকে ছোঁয়ার সময় কিছু একটা বার্তা বহন করে নিয়ে আসছে। সে যেন বলতে চাইছে, সূর্যর দিকে তাকাও। আমি যখন সূর্যের দিকে তাকালাম, আমার মনে হলো সেই সুন্দর একটা সোনালি সূর্য ওই নীল আকাশকে পিছনে রেখে তুলোর মতো ফুলো ফুলো মেঘগুলোর আড়ালে লোকাচ্ছে আর হাসছে। আবার সামনে আসছে, আবার লোকাচ্ছে, আবার হাসছে। আমার সেই সূর্যটাকে দেখে আমার ছেলেবেলার কথা মনে পড়ে গেল। আমি আমার মায়ের আড়ালেও লুকিয়ে বাবাকে দেখে এরকম করে লোকাতাম আর হাসতাম, বেশ মজা পেতাম। আর
দূরে কোথাও যেন একটা খুব মিষ্টি একটা সুরে রবীন্দ্রসঙ্গীত শুনতে পাচ্ছি। মনে হচ্ছে যে সেদিন কোনো একটা উৎসব লেগেছে। আর আমি আমার বাড়ির কাছাকাছি, কিন্তু যেন দূরে একটা বেশ সুন্দর রবীন্দ্রসঙ্গীত শুনতে পাচ্ছি। বেশ ভালো লাগছিল আমার সেই পরিবেশটা। আর সেই ব্যস্ততার শহরের সেই একটা জমজমাট সরগরমের আওয়াজ, দুটো মিশে যেন একটা অদ্ভুত পরিবেশ তৈরি করছিল। বেশ ভালোই লাগছিল। তারপর যখন সারাদিন কাজ সেরে, মানে আমার যে ব্যক্তিগত কাজটা আমি করতে গেছিলাম সেটা সেরে আমি যখন রাত্রেবেলায় অফিস ফিরছিলাম, মানে অফিসে যাওয়ার জন্য রওনা দিচ্ছিলাম, তখন ওই বাস, ট্রাম, এ সমস্তর একটা ভিড়, সমস্ত কিছু পার করার পরে আমি সবেমাত্র হাঁটা পথ ধরেছি। আমি যখন পায়ে হেঁটে আস্তে আস্তে আমার গন্তব্যস্থল, অর্থাৎ আমার অফিসের দিকে এগোচ্ছি, তখন আমার পরিবেশটা একটা যেন কেমন একটা অদ্ভুত লাগছিল। সকালের ওই সোনালি রোদের পরিবেশটা যেমন দেখে মনে হচ্ছিল সূর্য আমার সাথে লুকোচুরি খেলছে, ঠিক তার উল্টোটা মনে হচ্ছিল তখন। চাঁদ যেন কোনো রহস্য নিয়ে লুকিয়ে যেতে চাইছে। আর ওই ফাঁকা রাস্তাটার মধ্যে দিয়ে আমি যখন একা হেঁটে যাচ্ছিলাম, একদম নিঝুম চারিদিক, আর সেই চাঁদের চুরি যাওয়া আলোটা যখন সেই কালো পিচের রাস্তার উপরে পড়ছে, রাস্তাটাকে দেখে যেন মনে হচ্ছে রাস্তাটা নিজের ঠিকানা হারিয়ে ফেলেছে। আর সেই রাস্তার উপর দিয়ে হেঁটে যাওয়া একাকী আমি আমার নিজের পায়ের শব্দ শুনতে পাচ্ছি, আর আশেপাশে কোনো শব্দ নেই। পিন ড্রপ সাইলেন্ট। আর সেই রাস্তার মধ্যে আমি হাঁটতে হাঁটতে যখন এদিক ওদিক চোখ পড়ছে, আমার যেন গাটা কিরকম ছমছম করে উঠছে। আর রাস্তার দুধার বিস্তৃত বড় বড় গাছের সারির সেই ছায়াগুলো যখন রাস্তার মাঝখানে পড়েছে, দেখে যেন মনে হচ্ছে অনেকগুলো মানুষের আঙুল রাস্তার উপরে শুয়ে আছে। এরকম একটা পরিবেশের মধ্যে দিয়ে আমি যখন একা একা হেঁটে হেঁটে যাচ্ছি, আমার বারবার মনে হচ্ছে আমি কতক্ষণে আমার গন্তব্যস্থলে পৌঁছাবো। এরকম করতে করতে কোনো ক্রমে আমি যখন আমার অফিসের সেই ব্যালকনির উপর দিয়ে হাঁটছি, তখন আমার মনে হচ্ছে যেন আমার প্রাণের মধ্যে সেই বাতাসটা যেন ফিরে এলো। একটা সিকিওর ফিল হচ্ছিল নিজের মধ্যে, যে আমি যেন সেফ আছি এখানে। এবার আস্তে আস্তে আমি যখন ওই লিফটের দিকে এগোচ্ছি, তখন সেখানকার নির্ঝুমতা আমার মনের টেনশনটাকে আরো একটু বাড়িয়ে দিল। আমার মনে হলো আমি যে জিনিসটাকে সিকিউরিটি বলে মনে করছিলাম, সেই জায়গাটা যেন আরো বেশি ইনসিকিউর। সেখানে নিরাপত্তার যেন কোথাও অভাব আছে।
এবার আমি লিফটটাকে যখন ধরলাম, মানে লিফটটা যখন নিচে নেমে এলো আমাকে নেওয়ার জন্য, লিফটটা নামতেই লিফটের দরজাটা খুলে গেল। আমি লিফটের ভিতরে এন্টার করলাম। লিফটের ফ্লোর বাটনটা প্রেস করতেই দরজাটা জাস্ট বন্ধ হচ্ছে, সেই সময় আমি শুনতে পেলাম যেন ওই পরিবেশের নিস্তব্ধতাকে ভেঙে কারোর পায়ের শব্দ আস্তে আস্তে লিফটের দিকে এগিয়ে আসছে। হঠাৎ যখন লিফটের দরজাটা বন্ধ হতে যাবেই সেই অবস্থায় কেউ যেন পায়ে করে লিফটের দরজাটাকে আটকে দিল। আমি চমকে উঠলাম এবং দেখলাম একটা কালো চকচকে বার্নিশ করা জুতো পরিহিত পা লিফটের দরজাটাকে আটকে দিয়েছে। আমি বেশ ভয় পেয়ে আস্তে আস্তে তার মুখের দিকে তাকানোর চেষ্টা করলাম। আমার চোখ যখন তার পা বেয়ে তার মুখমণ্ডল অবধি গিয়ে স্থির হলো, আমি দেখলাম একটা কৃষ্ণকায় লোক, যার চোখে খুব হাই পাওয়ারের চশমা আর মাথায় একটাও চুল নেই, সেই লিফটের ওপরে থাকা আলোই তার টাকের উপরে পড়ে যেন টাকটা চকচক করছে এবং তার গোঁফ এতটাই মোটা যে সেই গোঁফ তার ঠোঁটটাকে ঢেকে রেখেছে। এমনভাবেই ঢেকে রেখেছে যেন সে হাসলে তার হাসি পড়ার জন্য তার ঠোঁট নয়, তার চোখের দিকে তাকাতে হবে। তো সেই ভদ্রলোক লিফটের মধ্যে এন্টার করে 7th ফ্লোরের বাটনটা প্রেস করল এবং আমার দিকে কিছুক্ষণ স্থির অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকলেন। তারপর গম্ভীর গলায় আমাকে জিজ্ঞাসা করলেন, ব্যাচ নাম্বার 186, তাই তো? আর ফ্লোর নাম্বার 7 কি, তাই তো? এই ছোকরা, আমি তোমাকে কিছু একটা জিজ্ঞাসা করছি, আমার প্রশ্নের উত্তর দাও। আমি তার ওই সুগম্ভীর আওয়াজ, যার ভাইব্রেশন সাংঘাতিক জোরালো ছিল, আর সেই তার অদ্ভুত অ্যাপিয়ারেন্স, এতে রীতিমতো ঘাবড়ে গেলাম এবং আমি একটা দেবে যাওয়া গলার মধ্যে বেশ নার্ভাসনেস নিয়েই আমি তাকে বললাম, না মানে মানে আমি আমি আপনাকে কি মানে একটা বিপিওতে জব করো, এইটুকু স্মার্টনেস নেই? কেউ কিছু জিজ্ঞাসা করলে তাকে কিভাবে উত্তর দিতে হয়? আমি কাঁপা কাঁপা গলাতেই তাকে জিজ্ঞাসা করলাম, না মানে আপনি জানলেন কি করে যে আমি কোন ব্যাচের? তিনি অদ্ভুত রকমের একটা হাসি হেসে আমাকে রিপ্লাই দিলেন, কি ঘাবড়ে গেলে তাই তো? ম্যাজিশিয়ান, আমি সব জানি।
তার এই কথাটা শুনে আমার সারা শরীর কেমন যেন ঠান্ডা হয়ে গেছে। তখন সে আমাকে একটু আশ্বস্ত করে বলল, আরে মজা করছি ভাই, ঘাবড়িও না। আমি তোমারই সিনিয়র টিএল। আর সত্যি বলতে তোমার গলার থেকে যে প্যাচটা ঝুলছে না, সেই প্যাচটা দেখে যে কেউই বলে দিতে পারবে তোমার ডিটেল, ইন দ্য সেন্স তুমি কোন ব্যাচের আর কোন ফ্লোরের। তুমি সম্মোহনের জুনিয়র না? আমি বললাম, হ্যাঁ, কিন্তু আপনি জানলেন কি করে? আমি সবটাই জানি, কারণ এটা আমার ডিউটি। তো যাই হোক, এত চাপ নেওয়ার কিচ্ছু হয়নি। উপরে যাওয়া যাক। উপরে গিয়ে সুন্দর করে এক কাপ কফি খেয়ে জমিয়ে কাজ করা যাক। চলো। তো তারপর আমি তার সাথে আমাদের ফ্লোরে গিয়ে কাজ করতে লাগলাম। আমি জিজ্ঞাসা করলাম তাকে, আপনার নামটা কি? বললাম না, আমার নাম ম্যাজিশিয়ান। কোকা, অত ভয় পেও না। আমার গলাটা এরকম ভয়ঙ্কর হতে পারে, কিন্তু আমি মানুষটা বড়ই ভালো। আমার নাম অনিকেত চৌধুরী। আমি তোমার থেকে অনেক সিনিয়র এবং অনেক বয়সে বড়। তো তোমাকে আর তুমি বলতে পারছি না, তোমাকে তুই বলে ডাকছি, ঠিক আছে? এটাতে আমাদের বন্ধুত্বটাও বেশ গভীর হবে, আর একসাথে কাজ করতেও সুবিধা হবে। তোমার যদি কোনো এতে আপত্তি না থাকে তো। আমি বললাম, আমার এতে আপত্তির কি আছে? আপনি যদি এতে কমফোর্টেবল ফিল করেন আপনি বলতেই পারেন। আর ঠিক আছে, চলুন, আপনি যখন বলছেন এত করে, তাহলে একটা কফি খাওয়া যাক, তারপরে কাজে যাওয়া যাক। উনি পাঞ্জাবি মিউজিক শুনতে খুব ভালোবাসতেন। তো আমি এরকম প্রায়ই ওনাকে অনেক রকম মিউজিক শুনতে শুনেছি এরপর থেকে। আর সত্যি কথা বলতে ধীরে ধীরে আমি সেই অনিকেত বাবুর কেমন যেন একটা ভক্তে পরিণত হয়ে গেলাম। তার সমস্ত আচার আচরণ এবং আমার সাথে উনি যেমনভাবে মানে ওঠা বসা করতেন, যেমনভাবে মিশতেন, আমার যেন বেশ ভালো লাগতে লেগে গেল সমস্ত কিছু। তো এভাবে বেশ কয়েকদিন চলার পর হঠাৎ একদিন আমার কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে। অনিকেত বাবু সেদিন ফ্লোরের মধ্যে একাই বসেছিলেন, আর আশেপাশে কাউকে দেখতে পাচ্ছিলাম না। তো আমি অনিকেত বাবুকে জিজ্ঞাসা করলাম, স্যার, আমি কি চলে যাব? এখন কতটাই বা রাত হলো? চল, আজ তোকে আমি একটা মজার জিনিস দেখাবো। চল আমার সাথে। আমি একটু কীরকম যেন ইতস্তত বোধ করেও কেমন যেন সম্মোহিত হয়ে গেলাম তার কথায়। মনে হলো দেখাই যাক না উনি আমাকে কোথায় নিয়ে যান। আর একটা জিনিস একটু বলে রাখি, অন্য দিন অনিকেত বাবুর যে একটা পোশাক আশাক থাকে, মানে ড্রেসিং সেন্স যেমন একটা ফর্মাল থাকে, আজকেরটা একটু আলাদা। অনিকেত বাবু একটা কালো রকমের খান ড্রেস পরে এসেছেন, হাতে একটা কালো কালারের ব্যান্ড, আর চোখে সেই চশমাটাই আছে, কিন্তু মাথায় একটা অদ্ভুত ধরনের উল্কির মতো ডিজাইনের একটা তিলক এঁকে এসেছেন। ওনাকে দেখে আজকে কীরকম যেন একটা আলাদা রকমের লাগছে। তো দেখলাম অনিকেত বাবু জাস্ট চোখের ইশারা করে এগিয়ে যেতে থাকলেন, আর আমাকে তার পিছনে তাকে ফলো করার জন্য
নির্দেশ দিলেন। আমি ঠিক মন্ত্রমুগ্ধের মতো করে সেটাই করতে থাকলাম। সেই মুহূর্তে ফ্লোরে আর কেউ নেই। আস্তে আস্তে আমি যখন এগিয়ে যাচ্ছি, আমি কিছু দূর গিয়ে তাকে জিজ্ঞাসা করলাম, অনিকেত বাবু, অনিকেত বাবু। জাস্ট ফলো মি, জাস্ট ফলো মি। কোনো আওয়াজ করবি না মুখে, চুপচাপ আমার সাথে চল। আমি একটু ভয়ই পাচ্ছিলাম বটে, কিন্তু দেখলাম সিনিয়র মানুষ, উনি আমাকে অনেক বিষয়ে হেল্পও করেন। তো ওনার অমান্য বা অবাধ্য হওয়াটা আমার বোধ হয় ঠিক হবে না, তাই ওনার পিছন পিছন যেতে লাগলাম। দেখলাম অনিকেত বাবু লিফটের 13 তলার যাওয়ার সুইচটাকে প্রেস করলেন আর আমাকে ইশারা করলেন ভিতরে আসার জন্য। আমি ভিতরে গেলাম, ডোর ক্লোজ হয়ে গেল। লিফট এবার উপর দিকে যেতে থাকলো। 9 তলা, 10 তলা, 11 তলা, 12 তলা, 13 তলায় এসে লিফট ওপেন হলো। ওপেন হওয়ার সাথে সাথেই অনিকেত বাবু স্ট্রেট ওয়েতে হেঁটে বাইরে বেরিয়ে গেলেন এবং আমাকে হাত ইশারায় তার পিছন পিছন যাওয়ার জন্য নির্দেশ দিলেন। আমি গিয়ে দেখলাম যে ফাঁকা একটা ছাদ, আর ছাদের এপাশে ওপাশে সব এবড়ো খেবড়ো ভাঙা চোরা বিভিন্ন আসবাবপত্র পড়ে আছে। খুব নোংরা হয়ে আছে ছাদটা, ঠিকঠাকভাবে পরিষ্কার হয়তো করা যায় না বা করা হয় না। আর বহু পুরনো ওয়্যার্স ওখানে ছড়িয়ে ছিটিয়ে আছে। অনিকেত বাবু একটু দূর এগিয়ে গিয়ে আমাকে তার কাছে যাওয়ার জন্য নির্দেশ দিলেন। আমি বুঝতে পারলাম না ব্যাপারটা কি হচ্ছে, কিন্তু আমার খুব ভয় লাগছে তখন। এতটাই ভয় লাগছে যে সত্যি বলতে আমার প্রচণ্ড জোর টয়লেটও পেয়ে গেছিল। আমি বললাম, অনিকেত বাবু, আমার খুব টয়লেট পেয়েছে, এখানে কোথাও করা যাবে? উনি আমাকে হাত ইশারা করে ছাদের একটা কোনায় যেয়ে করতে বললেন। আর আমি যেমনি টয়লেটটা করে ভীষণ ঘুরলাম, আমার 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 গা শিউরে উঠল। এটা এটা কি এটা কি দেখছি আমি? এটা কি দেখছি আমি? এটা তো অনিকেত বাবু নয়, এটা অনিকেত বাবু নয়। একটা বিভৎস মুখ, কালো কুচকুচে একটা বিভৎস মুখ, যার কোনো চোখের মনি নেই। এই দৃশ্য আমি, আমার গলা যেন ধরে আছে। আমি দেখছি তার পিছনের দুটো পা ঘুরে গেছে, একটা অদ্ভুত একটা জন্তুর মতো একটা একটা কিরকম একটা মূর্তি ধারণ করে আমার দিকে আস্তে আস্তে এগিয়ে আসছে তার বিভৎস শরীর নিয়ে। আমি খুব ভয়ে তাকে জিজ্ঞাসা করলাম, অনিকেত বাবু, আপনি আমাকে ভয় দেখাবেন না অনিকেত বাবু, আমার খুব ভয় লাগছে অনিকেত বাবু। তখন উনি যে রিপ্লাইটা আমাকে দিলেন, আমি
টিয়ে নই। আজ তোর জীবনের শেষ দিন। আমি আজ থেকে 9 বছর আগে এই ছাদে খুন হয়েছিলাম, আর যার হাতে খুন হয়েছিলাম তার নামও ছিল রাকেশ। তারপর থেকে আমি রাকেশ নামের যাকেই দেখতে পাই তাকে আমি প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে তার কাছ থেকে পালাবার বারবার চেষ্টা করছিলাম, কিন্তু সেই পিশাচ যেন আমাকে জাকড়ে ধরে রেখেছিল এবং আমার ঘাটটাকে চেপে মটকানোর চেষ্টা করছিল। আমি কিছুক্ষণ এই ছটাপটির মধ্যে সেন্স হারিয়ে ফেলেছিলাম। পরের দিন একটা জলের বিন্দুর আওয়াজে সকালে আমার ঘুমটা ভাঙে এবং আমি আস্তে আস্তে চোখ খুলে দেখি আমি হসপিটালে আছি। আর ওটা বাইরের বাথরুমের জল পড়ার শব্দ। আস্তে আস্তে আমার জ্ঞান আসার পরে আমি সমস্ত বৃত্তান্তটা জানতে পারি যে আমি বেশ কয়েকদিন ধরে আমার বন্ধুদেরকে নাকি অ্যাভয়েড করছিলাম, আর পাগলের মতো একা একা নিজের সাথে কথা বলছিলাম। এবার আমি সত্যিটার সম্পর্কে অবগত হলাম। আমি বুঝতে পারলাম যে যে মানুষটাকে আমি এতটা নির্ভরযোগ্য মনে করেছিলাম সে আসলে একটা প্রেত। অনেক পরে আমি যখন সেই জব ছেড়ে দিয়ে অন্য প্রফেশনে চলে যাই, তখন আমার এক সিনিয়র টিএল ছিলেন, যার নাম ছিল বেঞ্জামিন, উনি আমাকে বলেছিলেন যে আজ থেকে বেশ কয়েক বছর আগে সত্যি করেই নাকি এখানে অনিকেত বলে একজন জব করতেন এবং তিনি বেশ সিনসিয়ার এবং তার কাজের জন্য বেশ স্বনামধন্য হয়ে উঠেছিলেন। কিন্তু রাকেশ নামের কোনো এক ব্যক্তির সাথে তার কোনো একটা ঝামেলা হয়, যার জন্য তার মৃতদেহ কয়েকদিন পরে ওই ছাদের মধ্যে পড়ে থাকতে দেখা যায়। আর পুলিশ ইনভেস্টিগেশনে রাকেশকে, মানে রাকেশ নামক সেই ব্যক্তি যে তাকে খুন করেছিল, তাকে অ্যারেস্ট করা হয়। আবার কয়েকদিন পরে নাকি সেই রাকেশের লাশও জেলের মধ্যে পড়ে থাকতে দেখা যায়। তো এরপর থেকে আমি যখনই ওই দৃশ্যটা মনে মনে ভেবেছি, ভিতর থেকে আঁতকে উঠেছি। তো কি একটা অদ্ভুত ব্যাপার না, যাকে খুব নির্ভরযোগ্য একটা মানুষ বলে গণ্য করা হলো, সে আসলে মানুষই নয়, একটা প্রেতাত্মা। তো বন্ধুরা, আজকের ঘটনাটি তোমাদের কেমন লাগলো
এটা আমাদেরকে লিখে জানাও। কোথায় লিখে জানাবে সেটাও বলে দিচ্ছি। আমাদের ডেসক্রিপশন বক্সে আমাদের মেলটা দেওয়া আছে, মহাকাল দ্য আলটিমেট গাইড @gmail.com। এখানে তোমরা তোমাদের যদি এরকম কোনো ঘটনা থাকে তাহলে সেটাও পাঠাতে পারো, তোমাদের মতামতও পাঠাতে পারো। আর এছাড়া কমেন্ট বক্স তো আছেই। এই ঘটনা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা সুন্দর করে লাইক দিয়ে দিও। আর যদি এই চ্যানেলে তোমরা নতুন হও তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও। এতক্ষণ তোমরা শুনছিলে দ্য স্পিরিটস ডায়েরি।